রাগে অনুরাগে পর্ব 21 থেকে 25 লিখেছেন সুহাসিনী ফাতেহা। স্বামীর ফোন বেজে উঠতেই ফারিন বেগম ব্যস্ত হয়ে বললেন, কে ফোন করেছে, একটু তাড়াতাড়ি দেখেন তো। আফজাল খান পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকালেন। ভাই আমরুল খানের নামটা ভেসে উঠেছে। অয়নও কৌতূহলী চোখে চেয়ে আছে। ছেলেটার প্রথম ভালো লাগা শুরু হয়েছিল চঞ্চল তিতলিকে ঘিরে, কিন্তু মুখ ফুটে বলার সাহস কোনোদিনও হয়নি। সে চায় তুষারের সাথে ওর বন্ধুটা সব সময় অটুট থাকুক। আর তিতলি, ওকে দেখে তো মনে হয় না যে তাকে অন্য নজরে দেখে। সব সময় দেখা হলেই ভাইয়া ও ভাইয়া বলেই কান পচিয়ে ফেলে। সেখানে এসব বলার মুখও হয়নি অয়নের। আফজাল খান ফোন রিসিভ করে কানে ধরে বললেন, হ্যালো। আমরুল খান অপর পাশ থেকে চিন্তিত গলায় বললেন, অয়ন কি আপনাদের বাড়ি গেছে ভাই? আফজাল খান অয়নার দিকে তাকিয়ে থেকেই বললেন, আসছে তো, আমার সামনেই বসে আছে। আয়েশাকে আনতে যাওয়ার কথা ছিল, ওখানে গিয়ে বসে আছে কেন? একটু পাঠায় দেন। ওর মোবাইলে কল ঢুকছে না কেন বলেন তো? আফজাল খান ভ্রুকুচকে অয়নকে বললেন, কিরে, তোর মোবাইলে কি হয়েছে? তোর বাপে ফোন দিছে, মোবাইল কই রাখিস? অয়ন পকেট থেকে মোবাইল বের করে দেখে আসলে বাবা অনেকগুলো ফোন করেছে, কিন্তু মোবাইল সাইলেন্ট থাকায় আওয়াজ হয়নি। তাই বলল, আসলে চাচু, ফোন তো সাইলেন্ট করা, তাই শুনি নাই। তাহলে আমি যাই? ফারিন বেগম বললেন, নাস্তা তো ধরেই দেখিসনি, অন্য একদিন আসবো চাচিমণি। বলে অয়ন চলে গেল। অয়ন চলে যেতেই ফারিন বেগম স্বামীকে বললেন, আমি ভাবছিলাম তৌসিফ শেখ ফোন দিয়েছেন। ছেলেটার মতো ঘুরে যাওয়ার আগেই আমাদের সব কথা পাকা করতে হবে। আপনি আরেকবার ফোন করে দেখেন না। কয়বার ফোন দিব ফারিন? সকাল থেকে 10 বার দেওয়া হয়ে গেছে। এতবার ফোন দেওয়া কেমন যেন দেখাচ্ছে। বিয়ে না দিলে নেই, আমরা অন্য মেয়ে দেখি। আর আমাদের ঝিলিকের কথাও তো ভেবে দেখা যায়। আরেকবার কথা বলে দেখেন না। এবার না বললে তাহলে আমরা ঝিলিকের কথা ভেবে দেখব। আফজাল খান শেষ পর্যন্ত স্ত্রীর কথায় সায় জানালেন। ঘড়ির কাঁটায় রাত 7টা বাজে। তৌসিফ শেখ আর তুষারসহ আফজাল খানের সাথে সরাসরি কথা বলে এসেছেন। ড্রয়িং রুমে আলিয়া শেখ শাশুড়ির সাথে বসে বসে চা গরম করে চা খাচ্ছেন আর কথা বলছেন। স্বামীকে আসতে দেখে উঠে দাঁড়িয়ে বললেন, তুষার কই? তুষার বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে, ফিরতে রাত হবে বলেছে। আলিয়া শেখ স্বামীর কথা শুনে বললেন, ওনাদের হ্যাঁ বলে দিয়েছেন নাকি এখনও দুশ্চিন্তায় ভুগছেন? অনেক খোঁজখবর নিয়েছি আলিয়া, ছেলে ভালো, পরিবারও ভালো, না করার মানেই দেখলাম না। ফরিদা বানু হেসে বললেন, আলহামদুলিল্লাহ, ভালা করছিস বাপ। পোলার গোরে আমগো বাড়িতে আই কয়, মাইয়াডারে দেখি যাইতে কস নাই? বলছি আম্মা, তারা তিতলিকে আগে দেখেছে, এখন শুধু 3 দিনের ভেতরে বিয়েটা হয়ে যাক এটাই চাইতেছে। আর আমাদের তিতলি রাজি আছে কিনা সেটাও তো দেখতে হবে। ফরিদা বানু ছেলেকে বললেন, তিতলি রাজি থাকুন আর নো থাকুন, দি কি ওইব, আমরা রাজি থাকলেই ওইব। তৌসিফ শেখ ভেবেচিন্তে কিছুক্ষণ পর বললেন, আমার একটা মেয়ে, ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করে সবাই দাওয়াত দিব আম্মা, কিন্তু তিতলির ও তো মতামতের দরকার আছে। আলিয়া শেখ স্বামীর কথায় বড় গলায় বললেন, তিতলির মতামতের দরকার নাই, তিতলিকে আমি বুঝাবো, আপনাকে চিন্তা করতে হবে না ওই বিষয়ে। তৌসিফ শেখ স্ত্রীর কথার উত্তর না দিয়ে রুমে চলে গেলেন। রুমে বসে নিজের পার্সোনাল ডায়েরিতে আঁকাআঁকি করছে তিতলি। এক পেজে দুটো ছেলে মেয়ে এঁকেছে। মেয়েটাকে শাড়ি পরিয়েছে, ছেলেটাকে পাঞ্জাবি। উপরে সুন্দরভাবে লিখেছে জামাই বউ। ছেলেটার মাথার উপর লিখেছে ফারাজ, আর মেয়েটির মাথার উপর লিখেছে তিতলি। তারপর মোবাইলে কয়েকটা পিক তুলে নিধিকে পাঠিয়ে দিল। আমাদের অনেক মানিয়েছে, তাই না বল? লিখে সেন্ড করে দিল। অনেকক্ষণ তাকিয়ে রইল তার বানানো গম্ভীর ফারাজের পানে। পরীক্ষাসহ বনভোজনের পর থেকে কলেজ 1 সপ্তাহের জন্য বন্ধ। আজকে কয়দিন তার ভাল্লুকটাকে দেখে না। কখন কলেজ থেকে খুলবে আর সে গম্ভীর হওয়ার ভান করে ফারাজের সামনে নিজেকে উপস্থিত করবে, ভ্রু কুচকে রাখবে, কপাল কুচকে রাখবে। এসব চিন্তায় মেয়েটার রীতিমতো চিন্তা ভাবনার শেষ নেই। সহসা তিতলির ফোন বেজে উঠল। মেয়েটা নিজের ভাবনা থেকে বেরিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে ছিয়াম ফোন করেছে। তিতলি এখন কারো ফোন ধরবে না, তাই রেখে দিল।
আবারও বেজে উঠল। এবার তিতলি বিরক্ত হয়ে রিসিভ করলো। সে কিছু বলার আগেই সিয়াম বলল, এতবার ফোন দিচ্ছি, ধরিস না কেন? তোর জন্য একটা সুখবর আছে রে পাঙ্গাস মাছ। তিতলি রেগে গিয়ে বলল, পাঙ্গাস মাছ কাকে বলিস? সিয়ামের বাচ্চা, তোর সব চুল ছিঁড়ে আমি যদি তোকে টাক না বানাই তাহলে আমি সত্যি মেনে নিব আমি পাঙ্গাস মাছ, দেখে নিস। আরে থাম, এত রেগে যাইস না, পরে কাঁদবি। সুখবরটা তো আগে শোন। তিতলি সিরিয়াস হওয়ার ভান করে বলল, কী সুখবর? ওপাশ থেকে ছিয়াম বেশ সময় নিয়ে এক নাগারে বলল, ফারাজ স্যারের নাকি বিয়ে ঠিক হয়েছে। তোর কি হবে রে এখন? আগেই বলছিলাম স্যারের পিছন হাঁটা বাদ দে। এখন কি পাইলি? স্যার তো বিয়ে করে ফেলতেছে। তিতলি বিশ্বাস করে না এই সিয়ামের কথা। তার ফারাজ শুধু তার, আর কারো না। তাও সপ্তদোষের মনটাই কুড়াচ্ছে। সে বিশ্বাস না করে বলল, মিথ্যা কথা কেন বলিস? সিয়াম এবার গম্ভীর হয়ে বলল, একটাও মিথ্যা বলছি না, বিশ্বাস কর। আজ ফারাজ স্যারের ভাই ফরহাদ আছে না, ফারাজ স্যারের বাপেরে ও দেখছি দোকানে বাপ ছেলে স্যারের বিয়ে নিয়ে কথা বলছে। মেয়েরা রাজি হয়েছে, এসবও বলছে। বিয়ের কথা নাকি পাকা হয়ে গেছে। সিয়ামের কথা তিতলি বিশ্বাস হবে হবে করেও হলো না। সে ফারাজের মুখে শোনা ছাড়া বিশ্বাস করবে না। এ কথা একদম বিশ্বাস করবে না। মেয়েটা ফুপানোর জন্য কথা বলতে পারছে না, বিশ্বাস করবে না। তাও আখি যুগল বারবার ভিজে উঠছে। নাক টানতে টানতে ফোন কেটে দিল। তুষার অয়নের সাথে বাজারের দোকানের পেছনে বসে আড্ডা দিচ্ছে। অয়ন সিগারেট টানছে। তুষার অনেকক্ষণ অয়নের হাবভাব খেয়াল করছে। এবার সন্দেহের গলায় বলল, কিরে শালা, আজ এত সিগারেট টানছিস কেন? অয়ন সিগারেটে শেষের টান দিয়ে ফেলে দিয়ে তুষারের দিকে তাকালো। আজ চাচার থেকেও আবার শুনেছে বিয়ে নাকি পাকাপোক্ত হয়েছে। সে খুশিতে বিয়েতে, তাই ফারাজ ভাই বিয়ে করবে। আর সেটা যদি তিতলি হয় তাহলে সেটাই বেস্ট। শুধু ফারাজ ভাই বিয়েটা করলেই হলো। অয়ন নিজের অযাচিত ভাবনা একপাশে রেখে বলল, এমনি খেতে ইচ্ছে করলো। তোর মন চাইলে তুইও খা। তুষার কখন সিগারেট খায় না, তবে আজ প্রাণের বন্ধুকে খেতে দেখে কৌতূহল হলো। তাই বলল, একটা দে, খেয়ে দেখি। অয়ন সিগারেটের প্যাকেট থেকে একটা দিয়ে আগুন ধরিয়ে তুষারকে দিল। তুষার দুটান দিতেই কেসে উঠল, চেঁচিয়ে বলল, এইসব ছাইপোড়া মুরব্বী মানুষ খায় কিভাবে? সেদিন মতিন চাচারে দেখি দোকানে বসে সিগারেট খাচ্ছে। আমি বললাম, এই বয়সে সিগারেট খান কেন চাচা? বেটা হেসে হেসে বলল, সিগারেট খেলে নাকি মন মেজাজ ভালো থাকে। সব সময় খায় না, তোর চাচির লগে ঝগড়া হলে তখন খাই। শুনে আমি তো কয়েক সেকেন্ড হাঁ করেছিলাম। বুড়া বয়সে বেটার চাচির লগে ঝগড়া করে। তুষার কথা ঘুরিয়ে আবার ফারাজের প্রসঙ্গ টেনে বলল, ফারাজ ভাইয়ের সাথে তিতলির বিয়ের কথা চলছে শুনিসনি? অয়ন ছোট করে বলল, তুই খুশি না? অয়ন হেসে বলল, খুশি হব না কেন? শুনে আমি খুব খুশি হয়েছিলাম। তুষার সহসা কপাল কুঁচকে বলল, আচ্ছা ফারাজ ভাই কি বিয়েতে রাজি, মানে তিতলিকে কি পছন্দ করে এমন টাইপ কিছু? অয়নের মনে পড়ল, ফারাজ ভাই তাকে নিজের মুখে বলেছে, তার মানে সত্যি পছন্দ করে। তাই বলল, ফারাজ ভাই নিজেই তিতলিকে পছন্দ করছে। তুষার কিছুক্ষণ চুপ করে বলল, তোর ফুফাতো বোন একটা আছে না, ঝিলিক নাকি মিলিক নাম, তার কি খবর রে? ভালো। হঠাৎ ওর কথা জিজ্ঞেস করলি কেন? তুষারের মুখে বিন্দুমাত্র পরিবর্তন দেখা গেল না, বরং মুখটা আরও গম্ভীর করে বলল, এমনি। আচ্ছা বাড়ি চলে যা আজ, কাল দেখা হবে। আব্বু বলছে তাড়াতাড়ি বাসায় যেতে। আচ্ছা। তুষার অয়নকে বিদায় দিয়ে বাড়ির পথে চলে গেল। ডিনার করে এসে তিতলি রুমে এপাশ ওপাশ পায়চারি শুরু করলো। সত্যি কি ভাল্লুকটা তাকে দেখে রেখে বিয়ে করে নিচ্ছে? কি হবে এখন? কি করবে সে? না কোনো বুদ্ধি মাথায় আসছে না। মেয়েটা হতাশ ভঙ্গিতে দুহাত মেলে শুয়ে পড়ল বিছানায়। বালিশে মুখ গুজে কিছুক্ষণ থাকলো, কাঁদলো। বাড়ির সবাইকে কেন রহস্যময় লাগছে। আড়ালে আবডালে ফিসফিস করছে, তাকে দেখেই চুপ হয়ে যায়। না, জীবনে এত অশান্তি আর নেওয়া যায় না। ঘুমও আসছে না অভিমানী মেয়েটা। ফারাজের কণ্ঠে একবার শুনতে চাই, না হলে আজ রাতে ঘুম হবে না। ছিয়ামের কথাগুলো যাচাই করতে হলেও ওই লোকের সাথে কথা বলা দরকার আছে। তিতলি আর দেরি না করে ফোন হাতে নিল।
মেসেঞ্জারে ঢুকে সব ইগনোর ভুলে ফারাজকে সরাসরি রিয়েল আইডি মেসেজ দিল। আপনি নাকি বিয়ে করে নেবেন স্যার। মেসেজটা দিয়ে ভাবলো হয়তো কোনো রিপ্লাই আসবে না, তাই পাশে রেখে চোখের পানি নাকের পানি এক করলো। ফারাজ খান রাতের খাবার খেয়ে সবে রুমে এসেছেন। পরনে টি শার্টটা খুলে উন্মুক্ত শরীর নিয়ে বিছানায় বসেছেন। ইতিমধ্যে জেনেছেন পাত্রী স্বয়ং তার চেনা জানা বেয়াদব মেয়েটা। প্রথমে নানা বলে দিবে ভেবেও পরে কিছু একটা ভেবে চুপচাপ শুনে এসেছেন। কিন্তু মোবাইল হাতে নিতেই এমন মেসেজ দেখে যুবক কপাল কুঁচকে ভাবল, তবে কি ওই মেয়ে জানে না? না জানলে না জানুক। যুবক নিজ অজান্তে তার বাদামি চোখ দুটো কেমন আনমনে বিড়বিড় করে বলল, আপনার এই অধৈর্যহীন বেয়াদবি কমানোর জন্য হলেও আপনাকে বিয়ে করার প্রয়োজন আছে, বেয়াদব মেয়ে। অতঃপর ভাবলেন এখন জ্বালাতে পারলে খারাপ না, তাই লিখে যুবক মোবাইলটা রেখে দিলেন। তিতলি এখনও মেসেঞ্জারে ফারাজের আইডিতে ঢুকে আছে। মেয়েটা ভাবনা এই যে একটা কিছু জানাক, সে সত্যিটা জানতে চায়। কিন্তু তাকে অবাক করে দিয়ে পরপরই টুংটাং মেসেজের আওয়াজ আসলো। ফারাজের সরলতম জবাবে তিতলি বাকরুদ্ধ হয়ে গেল। চোখ জোড়া লাল হয়ে পিটপিট করছে তার। কাপা হাতে লিখল, কাকে কাকে বিয়ে করবেন। সিন হলো, তবে উত্তর আসলো না। আবার লিখল, কিছু বলছেন না কেন। তিতলির নাক ফুলে উঠছে, চোখের কোণ ভিজে গাল বেয়ে পানি পড়ছে। এবার আর বিশ্বাস না করে উপায় নেই। তার এত আশা ভালোবাসা সব বিফলে গেল। কান্নায় চোখে দেখে না এমন ভাব লিখল। আপনি সম্পূর্ণ বাক্য লিখতে পারল না। কাঁদতে কাঁদতে মোবাইল ছুঁড়ে মারল। সে এই বিয়ে হতে দিবে না। বিয়ের দিন ওই বাড়ি গিয়ে বিয়ে ভেঙে দিয়ে আসবে, একদম হতে দিবে না। তারপর দেখবে ওই লোক কিভাবে বিয়ে করে। সেই রাতে তিতলির একদম ভালো কাটেনি। ফারাজের বলা শব্দটা সপ্তদশীর রাতের ঘুম ঝলসে দিয়েছে। ছটফট করতে ফজরের সময় চোখ লেগে গেল। উঠল বেলা করে, তখন প্রায় রাত 10টা বাজে ঘড়িতে। আলিয়া শেখ কয়েকবার মেয়েকে ডেকে গেছেন, কিন্তু জেদি মেয়েটা চুপচাপ দরজা লাগিয়ে দিয়ে বসে আছে, কোনো সাড়া শব্দ করছে না। আর বললেও জোর দিয়ে বলছে, ঘুমাচ্ছি আমি। তার চোখ মুখ ফুলে কলাগাছ হয়ে আছে। এই চেহারা নিয়ে নিচে যাওয়াও সম্ভব নয়। সারা রাত কেঁদে এখন আর কাঁদতে পারছে না। কাঁদলেই শান্তি নাই। চোখের পানি নাকের পানি এক হয়ে যায়, তারপর আর নিঃশ্বাস নেওয়া যায় না। এভাবে আর এই পাষাণ লোকের জন্য কেঁদে নিজেকে কষ্ট দেওয়া যায় না। ওই লোক তাকে কখনো বোঝেনি, ভালোবাসেনি। আর সে কত কিছু ভেবে এসেছে এতদিন। ফারাজ যখন তাকে জোর করে বলতো, আমার দিকে তাকাও বলছি, আমি ডাকছি শুনছো না কেন, শাসনের মতো কথাগুলো শুনলে তুলতুলে ভালো লাগায় ভরে যেত বুকটা। কিন্তু ওগুলো সব মিথ্যা ছিল, সব অভিনয়। নিজের মনকে বোঝাতে শুকনো ঠোঁট জোড়া আনমনেই বিড়বিড় করলো, করুক বিয়ে, একটা বিয়ে করুক না হলে 10টা, আমার কি, তাতে আমার কিছুই আসবে যাবে না। তার সাথে বউ থাকুক বাচ্চা থাকুক, ইট ডাজেন্ট ম্যাটার। কিন্তু মনের কোণে এটা আসলে ম্যাটার করে। তিতলির বুক চুরমার করে কান্না পাচ্ছে। কেন এই পাষণ্ড মানুষটার প্রেমে পড়তে গেল। আচমকা দরজায় টোকা দিল কেউ। গলা ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে ডাকলো, তিতলি রুম থেকে বের হচ্ছিস না কেন। ভাইয়ের কণ্ঠ পেয়ে মেয়েটা তৎক্ষণাৎ সোজা হয়ে বসলো। ভাবনায় এলো, এতক্ষণ দরজা বন্ধ করে বসে থাকলে নিশ্চিত বাড়িতে বড় কোনো কাণ্ড ঘটবে আর তাকে নিয়ে। মেয়েটা দীর্ঘশ্বাস ফেলল। এমন কষ্ট এই 17 বছরের জীবনেও কখনো পায়নি। গলা পরিষ্কার করে জোরালো গলায় ভাইকে বলল, তুমি যাও, আমি আসছি ভাইয়া। অধৈর্য তুষার বোনের কথা শুনে দরজা ধাক্কা দিয়ে স্রেফ বলল, তোর কি হয়েছে বলতো। কিছু না, ঘুম ভাঙছিল না ভাইয়া। আচ্ছা তাড়াতাড়ি বেরিয়ে আয়। আর আওয়াজ আসলো না। ভাই চলে গেছে মনে হয়। তিতলি তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে এলো। সিল্কি লম্বা চুল গুলোর ঝাঁটার মতো দশা। রাতে নিজে ইচ্ছে করেই চুল খুলে দিয়ে সামনে পেছনে ছড়িয়ে ভূতের মতো হয়ে কেঁদেছে। ওই লোককে সে কখনো ক্ষমা করবে না। নিজের মনকে বুঝিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। তারপর তিতলি সিঁড়ির সামনে এসে থেমে গেল। আলিয়া শেখ আর ফরিদা বানু নিজেদের মধ্যে কথা বলছেন। বিয়ে পরশুদিন। তিতলি আবার দাদুর কথা শুনতে পেল, কালকে তেলের রাত হবে। আলিয়া শেখ ভাবুক হয়ে বললেন, সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না আম্মা। ছেলেপক্ষ আরেকটু সময় নিলে ভালো হতো।
বেশি বুঝো না বৌমা, বিয়ার মতো ফরজ কামে দেরি করতে নাই। যত তাড়াতাড়ি দন লাইব ততই মঙ্গল। তিতলিরও তো বলা হয় নাই আম্মা। মেয়েটার কি হয়েছে কে জানে, সকাল থেকে ডাকি তো শুধু বলতেছে ঘুম যায়। আরেকবার ডেকে আসি। ইতিমধ্যে তিতলি হেঁটে একদম মায়ের কাছে এসে দাঁড়িয়েছে। মেয়েটার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। ব্রুযুগল কুচকে রেখে অভিমানী গলায় বলল, আমি এসেছি, ডাকা লাগবে না। আলিয়া শেখ মেয়ের মুখশ্রী দেখে দাঁড়িয়ে ঘুরে ফিরে দেখতে থাকলেন। ভাবলেন মেয়ের মতিগতি তো ঠিক লাগছে না, চোখ লাল হয়ে আছে। একবার দেখে আবার সতর্ক চোখে চাইলেন তিনি। কি রে, তোর চোখ দুইটা অমন লাল হয়ে আছে কেন? ধরা পড়ে যাওয়ার মতো কথা শুনে তিতলি আমতা আমতা করল। কই না তো। আলিয়া শেখ মেয়েকে চেনেন, নিশ্চিত তার কাছে কোনো কিছু লুকাচ্ছে। তিনি সন্দেহের চোখে এগাতে নিতেই স্ত্রত্ব এক পা পেছনে সরল তিতলি বলল, চোখে কি যেন পড়েছে আম্মু, তাই লাল হয়ে গেছে। আলিয়া শেখ মেয়ের কথা বিশ্বাস করলেন না, কারণ মেয়ে কিছুক্ষণ পরপর বড় বড় নিঃশ্বাস ফেলছে, ফোপানোর মতো করে উঠছে। মিথ্যা বলছিস কেন? তিতলি কিছুক্ষণ বলল না। আলিয়া শেখ অত কিছু না ভেবে সোজা বললেন, নাস্তা করতে বস। তিতলি বাধ্য মেয়ের মতো নাস্তা করতে বসে গেল। খাবার গলা দিয়ে নামছে না। চোখের সামনে শুধু ফারাজের গম্ভীর চেহারা ভেসে উঠছে। এই গম্ভীর চেহারা, অ্যাটিটিউড, হাঁটাচলা, কথা বলার ভাবভঙ্গিমা দেখে তো সে ওই লোকের প্রতি শতবার ঘায়েল হয়েছে। নাস্তা না করে বসে আছিস কেন? তিতলি কোনো মতে ভাবনা থেকে বেরিয়ে একটা ব্রেড খেলো, আর খেতে পারবে না। মূলত সে খাবে না, খিদে পেয়েছে প্রচুর, তাও খাবে না। তিতলি কিছুক্ষণ ছোপায় এসে চুপচাপ বসে থাকলো দাদির পাশে। ফরিদা বানু নাতিনের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর বিয়া ঠিক হয়েছে সেমরি, মনমরা করে বই রইছিস কেন? তিতলির ধ্যান ফিরল কথাটাই। মেয়েটা তটস্থ ভঙ্গিতে দাদুর কথা বোঝার চেষ্টায় নিমগ্ন। তার বিয়ে? সিরিয়াসলি? কই, কেউ তো তাকে বলেনি। গোল মুখশ্রীতে হাজারো প্রশ্ন খেলা করছে। সেদিন দাদুও বলেছে, তোর মনে হয় বিয়ার রং লাগবো ঝেমড়ি। মেয়েটা অবুঝ ভঙ্গিতে মাথা নাড়িয়ে জিজ্ঞেস করলো, আমার বিয়ে মানে কি দাদু? কি বলছো এসব? ঠিকই কইতাছি, তোর তেলের রাত হইব কাল, পরের দিন বিয়া। তিতলি বসা থেকে উঠে দাঁড়ালো সহসা, গলা ছেড়ে বাবাকে ডাকলো, আব্বু আব্বু আব্বু। আলিয়া শেখ কিচেন থেকে দৌড়ে এসে বললেন, তোর আব্বু অফিসে জরুরি মিটিংয়ে গেছে। চিল্লাচ্ছিস কেন? মেয়েটার চেহারা কাঁদো কাঁদো ভাব। কেঁদে দিবে অমন ভাব নিয়ে বলল, আম্মু দাদু এসব কি বলছে? আমার বিয়ে মানে কি? আলিয়া শেখ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম সুরে বললেন, তোর দাদু সত্যি তাই বলতেছে। কাল হলুদ হবে, পরশু বিয়ে, রাতে আমরা ছেলেপক্ষ সহ শপিংয়ে যাব। তুই কি খুশি না? তিতলির কান্না আরও বেড়ে গেল। এসব কি শুনছে সে? তার বিয়ে? এক জ্বালাতে বাঁচে না, আরেক জ্বালা তাকে গ্রাস করে নিচ্ছে। তার তো মনে হয় আর বেঁচে থাকা হবে না। আলিয়া শেখ মেয়েকে শান্ত করতে বলল, কাঁদিস না মা, মেয়েদের একদিন না একদিন তো বিয়ে দিতেই হয়। আর ছেলে খুব ভালো, তুই ভালো থাকবি, পড়াশোনাও করতে পারবি। তিতলি নাক টানছে, কথা গলা দিয়ে বের হচ্ছে না, আটকে যাচ্ছে। তাও বলতে চাইলো, আমি আমি বিয়ে করব না আম্মু। তা বললে কি আর হবে? বিয়ের সব পাকাপোক্ত হয়ে গেছে। এই মুহূর্তে এসে ফারাজের হুম বলা শব্দটা মনে এলো মেয়েটার। সহসা মেয়েটা নিজেকে শক্ত করে নিল, ভীষণ শক্ত। আলিয়া শেখ মেয়ের চোখের পানি মুছে দিলেন শাড়ির আঁচল দিয়ে। তিতলির কান্না কিছুটা থামলো। সে রাজি বিয়েতে। ওই লোক বিয়ে করতে পারলে সেও পারবে। তাকে দেখানোর জন্য হলেও সে বিয়ে করবে। পরে না হয় ডিভোর্স দিয়ে দিবে, আগে ওই লোককে দেখিয়ে দিবে শুধু তুই বিয়ে করতে পারিস না, দেখ আমিও বিয়ে করছি, আর তোর থেকেও হ্যান্ডসাম বর পেয়েছি। তুষারও নিচে নেমে এলো বোনের আব্বু আব্বু ডাক শুনে। সে আপাতত কার্ড নিয়ে সবাইকে ইনভাইটেশন করতে যাবে, হাতে ব্যাগ নিয়ে নেমেছে। সব দ্রুত হওয়ায় রাতের মধ্যে কার্ড বানিয়ে এনেছে। তিতলির চাচা, ফুপু, খালা, নিকটাত্মীয়দের বাড়ি থেকে অনেক দূরে দূরে যাওয়ার ফোন করে বলা হবে। এখন শুধু আশেপাশের পাড়া প্রতিবেশীদের কার্ড বিতরণ করে দিবে। কিন্তু বোনের চিৎকার পেয়ে নেমে এসেই বলল, কি হয়েছে তোর, এমন করছিস কেন? তিতলি ভাইয়ের দিকে তাকিয়ে কিছু বলল না, মন মেজাজ খারাপ
কারো সাথে কথা বলতে ইচ্ছে না করে না। ফরিদা বানু হেসে বললেন, নাতিন আমার শরম পাইতেছে, তাই কিছু কইতেছে না। আলিয়া শেখও মেনে নিলেন, নীরবতা সম্মতির লক্ষণ। তিনিও একটু শাশুড়ির মতো স্বভাব চরিত্র, মেয়েকে ভালোবাসেন, আদর করেন ঠিকই, কিন্তু জন্ম মৃত্যু বিয়ে সব তো আল্লাহর হাতে। তিনি যার সাথে মেয়ের জোড়া করে রেখেছেন, হাজার বিধি নিয়ম ভেঙে হলেও তার সাথেই বিয়ে হবে। তুষার বোনের যাওয়ার দিকে চেয়ে থেকে পরক্ষণে মাকে বলল, তিতলি কিছু না বলে চলে গেল কেন? আব্বুকে ডাকছে কেন? আলিয়া শেখ তুষারকে বললেন, এমনি দেখে নাই যে ডাকছে। তিতলির কোনোভাবে এই বিয়েতে অমত নেই তো না হলে সকাল থেকে এমন অদ্ভুত ব্যবহার করছে কেন? তিতলি বা ফরিদা বানু নাতিকে ধমক দিয়ে বললেন, ওর অমত মদ দিয়া কি হইব? সকাল থেকে মন খারাপ কইরা আছে কেন জানিস? বিয়া হইব যে, আমগো ছেড়ে যাইতে হইব যে, তাই। তুষার কিছু না বলে সদর দরজা দিয়ে বের হওয়ার আগে মাকে বলল, আমি আমার বন্ধু বান্ধব আশেপাশের আত্মীয় স্বজনদের কার্ড দিতে যাই আম্মু। আলিয়া শেখ ছেলেকে সাবধানতার হুকুম দিলেন, আচ্ছা বাইক নিয়ে সাবধানে চালাবি। তুষার মায়ের কথা শুনে মাথা দুলিয়ে বাইক নিয়ে চলে গেল। বিকেল ৩টা। খান বাড়িতে যখন আনন্দে মুখরিত পরিবেশ, চাচাতো ফুপাতো মামাতো খালাতো সহ বড়রা সবাই খুশি হয়েছেন ফারাজের বিয়ের কথা শুনে। ফারাজ খান মনে মনে ভাবে, যার বিয়ে তার খবর নাই, পরিবারের আনন্দের শেষ নাই। ইতিমধ্যেই হলুদের একদিন আগেই চাচাতো ভাই বোনেরা এসে হাজির। মনে হয় বিয়ে তার না, বরং বাড়ির সবার। বেশ, সবাই আনন্দ করুক, বরং সে আনন্দ করার সুযোগ করে দিয়েছে। তবে যার সাথে তার বিয়ে হতে যাচ্ছে, তার আগামী দিনগুলো ধূলিসাৎ হতে যাচ্ছে, এটা শিওর। বেয়াদব মেয়েটা তাকে চলে কৌশলে অনেক কিছু বোঝাতে চায়। পিচ্চি মেয়েটা ভাবে সে কিছু বোঝে না, এবার সে বুঝাবে। তাকে কি বুঝাতে চাই সেটা 1 2 3 4 করে বুঝাবে। ফারাজের ভাবনার ভেতরেই ফারাজ খানের চাচাতো ভাই আলভি ফারাজের রুমে আসলো। সেদিন আয়েশার বিয়ের সময় কথা কম শোনায় নাই তাকে, আজ সেও শোনাতে এসেছে। এই শিক্ষা মেরে বলল, অবশেষে তাহলে বিয়েটা করতে যাচ্ছিস? ফারাজ খান নিজের ম্যাকবুকটা বন্ধ করলো। এতক্ষণ একটা জরুরি কাজ করছিল ম্যাকবুকে। কাজও শেষ। ঘুরে বসে আলবির দিকে ফিরল যুবক। কেমন বাঁকা হেসে ছোট করে বলল, মুখে এটা বলেও যুবক বিড়বিড় করে থামলো, তোর পিচ্ছি হবু ভাবের মন ভাঙাতে বিয়ে করছিস? আজকে সোমবার। তিতলি আর ফারাজের হলুদের রাত। ঘড়িতে প্রায় রাত 9:30। শেখ বাড়ি জুড়ে উৎসবের তোড়জোড়। সবাই ব্যস্ত হয়ে এদিক ওদিক ছুটছে। দুতলা ভবনটা ফেরি লাইট আর সাদা লাল গোলাপে সাজানো। গেট থেকে বাড়ির ভেতর পর্যন্ত ফুলের ডেকোরেশন। উঠানের দুপাশে 2টা স্টেজ সাজানো হয়েছে, একটা নাচের আর একটা বিয়ের দিনের। বাবুর্চিরা উঠানের একপাশে রাতের খাবার রাঁধতে ব্যস্ত। আয়োজনটা বিশাল। একমাত্র মেয়ের বিয়ের অনুষ্ঠানের তৌসিফ শেখ কোনো কমতি রাখতে চান না, অথচ এত আয়োজন যাকে ঘিরে তাকে একটুখানি আনন্দও ছুঁতে পারছে না। দুদিনে চঞ্চল মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে, শুধুমাত্র নিজের মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করছে। বর কে কী করে কোথায় থাকে কিছুই জানে, কারো কোনো থেকে জানতে চাননি। জানতে চাইলেও কেউ বলেনি। ফারাজের কোনো খোঁজ পায় না। এ মুহূর্তে এসে মেয়েটা বুঝতে পেরেছে আসলে সে এতদিন ভুল মানুষের পেছনে দৌড়েছে। সে ভাবত পাষাণ লোকটা একদিন তাকে বুঝবে, না বোঝেনি। অভিমানে মেয়েটা মোবাইলের সিম কার্ড খুলে মোবাইল সহ ড্রয়ারে ফেলে রেখেছে। তিতলির বন্ধু বান্ধব সবাই এসেছে। নিধিরা তিতলির সাথে রুমে বসে আছে। পার্লারের থেকে মেয়েরা হলুদের সাজ সাজাতে আসবে শুনে তিতলি কড়া গলায় বলে দিয়েছে, আমি নিধির হাতে সাজবো। তাছাড়া নিধি অনেক ভালো সাজাতে পারে, তাই কেউ না করেনি। নিধি, প্রেমা, স্মৃতিসহ বাড়ির সকল মেয়েরা হলুদ সবুজ রঙের মিশ্রণ শাড়ির সাথে হালকা মেকআপ করেছে, আর ছেলেরা একই রঙের পাঞ্জাবি পরেছে। নিধি তিতলিকে কখন থেকে এটা ওটা বুঝাচ্ছে, মেয়েটা শাড়ি পরতে চাচ্ছে না। শেষমেশ বোঝানোর জন্যই বলল, মন খারাপ করিস না বেবি, স্যারের কথা ভুলে যা। তুই স্যারের থেকেও ভালো কাউকে পাচ্ছিস। নে শাড়িটা পরিয়ে নে, আন্টি তাড়া করছে। বরপক্ষ থেকে মানুষ আসার আগেই তোকে রেডি করতে হবে। তৃপ্তি এখনও একটা সফেদ রঙের গ্রাউন পরে আছে, তাকে এখন হলুদের শাড়ি পরানো হবে।
চোখের কোণে ভিজে ওঠা পানিগুলো মুছে নিয়ে ভাঙা গলায় নিধিকে বলল, আমি কয়দিন পরে ডিভোর্স নিব। বিয়েটা করছি শুধু ওই লোককে দেখানোর জন্য। কলেজেও আর যাব না। যদি স্যার কখনো আমার কথা জিজ্ঞেস করে বলে দিস আমার বিয়ে হয়ে গেছে, বাচ্চাও হয়ে গেছে। তিতলির কথা শেষ হতেই নিধি, প্রেমা, স্মৃতি তিনজন চোখাচোখি করলো। কারো মুখে কোনো কথা নেই। পাত্রটা যে তাদেরই ফারাজ স্যার এটা ওরা জানে, কিন্তু তিতলি যেহেতু জানে না তাই ওরাও জানাতে চাচ্ছে না। বললেই সারপ্রাইজ মাটি। থাক, মেয়েটা এখন একটু কাঁদুক, পরে যখন জানবে বরটা ওর ফারাজ স্যার তখন ডিভোর্সের ও মুখে আনবে না, বরং খুশিতে দুহাত তুলে লাফাবে এটা নিশ্চিত। এটা ওরা হলপ করে বলতে পারে। নিধি তিতলির চোখের পানি মুছে দিয়ে আদুরে গলায় বলল, আচ্ছা বাবা, ডিভোর্স দিস, আগে শাড়িটা তাড়াতাড়ি পরতো। আমরাও তো ফারাজ স্যারকে আজ থেকে দেখতে পারবো না। মানুষটা তোকে বুঝলই না একটুও। তিতলি এবার কিছুটা চুপ হলো, কথা না বাড়িয়ে উঠে দাঁড়ালো। প্রেমা ওর মুখের দিকে তাকিয়ে বলল, মুখটা একটু ধুয়ে আয়, এই অবস্থায় সাজলে পেতনির মতো দেখাবে। কেঁদে কেঁদে চেহারা লাল যে হাল করেছিস। তিতলি ওয়াশরুমে ঢুকলো। কাল সারা রাত ঘুম হয়নি। দাদু টেবিল থেকে ঘুমের ট্যাবলেট ভেবে পেট খারাপের ওষুধ খেয়ে ফেলেছে। ফলাফল বিকেল থেকে 5 বার ওয়াশরুমে দৌড়। এখন ওষুধ খেয়ে একটু থেমেছে। ওয়াশরুম থেকে আসতেই নিধি, প্রেমা, স্মৃতি তিনজন মিলে ওকে সাজাতে বসলো। হলুদ শাড়ি, মুখে মেকআপ সহ হলুদের জুয়েলারি দিয়ে সাজানো হলো। 30 মিনিটের মধ্যে কাজ শেষ করলো। নিধি তিতলিকে আয়নার সামনে দাঁড় করিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর বলল, মাশা আল্লাহ, আগুন সুন্দরী লাগছে রে তোকে, একদম লাভার মতো। প্রিমা দুষ্টু হেসে বলল, দুলাভাই যদি এই সাজে এখন তোকে দেখে কবুল বলার আগে বাসর ঘরের প্ল্যান করে ফেলবে, গ্যারান্টি। নিধি তিতলির গালে টিপে দিয়ে বলল, আমাদের দুলাভাই কিন্তু খুব হ্যান্ডসাম। দেখিস প্রথমে দেখাতেই প্রেমে পড়ে যাস না। যখন বসে বসে কাঁদছিস পরশু যেন তোকে হাসতে দেখি, বেষ্টু। তিতলি নাক টেনে শান্ত গলায় বলল, আমি কারো দিকে তাকাবো না। আমার মন প্রাণ সব একজন না পাওয়া পুরুষের নামে লিখে দিয়েছি, তার নামে থাকবে সারা জীবন। হয়েছে, লেকচার বন্ধ কর। নিধি ফোনের ক্যামেরা অন করে বলল, এবার একটু হাসো তো বেষ্টু, একটা ছেলপে তুলি। তিতলি ঠোঁটের কোণে জোরপূর্বক এক চিলতে হাসি টানল। যাই হোক, একটা পাথর হৃদয়ের ভাল্লুকের জন্য নিজের বান্ধবীদের মন খারাপ করতে পারি না। এর মাঝে সহসা তিতলির কাজিন হিমু বাইর থেকে ডেকে যাচ্ছে, আপু দরজা খোলো, বরপক্ষ থেকে ছেলে মেয়েরা এসে গেছে। তুষার ভাইয়া বলছে তিতলি আপুকে নিয়ে এখনই নিচে যেতে। স্মৃতি এসে দরজাটা খুলে দিল। হিমু মেয়েটা বেশ মিশুক, মিষ্টি, বয়স 14 বছর। স্মৃতি হেসে বলল, আমরা এখনই নামতাম, তুমি এসেছো, ভালো করেছো। ওরা সবাই তিতলিকে নিয়ে নিচে নেমে আসলো। নিচে আলিয়া শেখ সহ তিতলির চাচিরা, খালারা, মামিরা, ফুপুরা, ভাবিরা সবাই কাজে ব্যস্ত। বিয়ে বাড়ির কত কাজ করতে করতে ফজরের আজান দিয়ে দেয়, তাও কাজ শেষ হয় না। সবাই তিতলির সৌন্দর্যের প্রশংসা করলো। বাড়ির সদর দরজা দিয়ে বের করা থেকে স্টেজে আসা পর্যন্ত সব কিছুর ভিডিও করা হলো। তিতলিকে স্টেজে বসানো হয়েছে অনেকক্ষণ হলো। বরপক্ষ থেকে যারা এসেছে সবাই হলুদ লাগিয়ে কেক খাওয়াচ্ছে, অতপর ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল। ফটোগ্রাফাররা ক্যামেরায় ছবি তুলছে, তাও তিতলি কোনোভাবেই চোখ উপরে তুলছে না। কারও কোনো কথা কানে ঢুকছে না। তার মস্তিষ্ক অসাড় হয়ে আসছে। এই যে সে মনে প্রাণে একজনকে ভুলতে চাইছে, বাতিল করতে চাইছে মস্তিষ্ক থেকে, কিন্তু কোনো মতে পারছে না। স্টেজে বসেছে থেকে চোখের পাতায় ভাল্লুক হারাসার ভাসছে। বায়ুমণ্ডলের ন্যায় ঘুরছে চারপাশে ঝিলিক। রূপসা, আয়েশা, অয়ন, আলভি, ফরহাদ, নিহাত, সামিয়া, তাসফি, সায়ন, নীলা সহ আরও বেশ কিছু ছেলে মেয়ে এসেছে বরপক্ষ থেকে। ঝিলিক তিতলির সাথে ছবি তুলতে এসে কানে কানে মজা করে বলল, কি ব্যাপার ভাবি, তুমি মন খারাপ করে আছো কেন? একটু হাসো, ছবি তুলবো আমরা। তিতলির কানে কথাটা আদৌ গেছে কি না কে জানে। সাউন্ড বক্সে ফুল ভলিউমে যেভাবে গান বাজছে, বন্য তেরা সাগার ধুমধুম, নখরে তেরে হাজার ধুমধুম, আজ লাগে তু সবসে সুন্দর, লাখো মে 1000 ধুমধুম, সেখানে ঝিলিকের বলা কথাটা শুনবেও বা কী করে। তিতলি কিছু বলছে না দেখে রূপসা ঝিলিককে টেনে এনে আস্তে করে বলল, তিতলি মনে হয় ভাইয়ার কথা ভাবছে ঝিলিক। ঝিলিক সন্দেহের গলায় চুপি চুপি বলল, আমার কি মনে হয় জানিস,
ফারাজ ভাইয়া এতদিন তিতলির সাথে প্রেম করছে। ধুর, ফারাজ ভাইয়া কি এমন মানুষ নাকি? এমন মানুষ হতেও কতক্ষণ? তিতলি কি সুন্দরী, ভাইয়াকে এমন মানুষ না আরও অনেক ধরনের মানুষ বানাবে দেখিস। আমারও তাই মনে হচ্ছে রে, এই তিতলি পারবে ভাইয়াকে ভাঙজু ভাঙজু বানাতে। বলে দুজনে হেসে উঠল। অয়ন নিজের মোবাইলে তিতলির কয়টা পিক তুলে সাইডে গিয়ে ফারাজ ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। মনে মনে ভাবে, আহারে মেয়েটা মনে হয় বিয়েতে খুশি না। আজকে যদি ফারাজ ভাইয়ের জায়গায় সে থাকতো তাহলে কতই না ভালো হতো। পরক্ষণে ভাবে, দূর, আমি তো এসব কি ভাবছি। তিতলি এখন ফারাজ ভাইয়ের হবু বউ, রাত পেরোলে সত্যিকারের বউ হবে। অয়নের ভাবনার মাঝে আচমকা কেউ ধাক্কা দিল তাকে। ছেলেটার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। অয়ন তৎক্ষণাৎ চোখ তুলে তাকায় উপরে। তিতলির বান্ধবী না মেয়েটা। সেদিনও বনভোজনে তিতলির সাথে পিক তুলে দিয়েছে। নিধির হাতে হলুদের থালা। ইতিমধ্যে ওর হাতের মাখানো হলুদ অয়নের হাত পুরো মোবাইল হলুদ করে দিয়েছে। মেয়েটা মাথায় ব্যথা পেয়েছে। অস্পষ্ট শব্দে না তাকিয়ে বলল, উফ, মাথাটা গেল রে। এই কে আপনি? পথে এভাবে দাঁড়িয়ে অর্ধেক কথা মুখে আটকে গেল নিধির। বরপক্ষের মানুষ, আবার তুষার ভাইয়ের কলিজার বন্ধু অয়ন ভাই, আর সে কিনা বড় গলায় কথা বলছে। কে আপনি বলে ধমক দিচ্ছে। ইজ্জতের 12টা। ভুল যখন করে ফেলেছে স্বীকার করাই ভালো। নিধি একগাল হেসে অপরাধের মতো বলল, সরি সরি ভাইয়া, দেখি নাই। কিভাবে যে ধাক্কা লেগে গেল বুঝলামই না। অয়ন নিচে পড়ে যাওয়ার মোবাইলের দিকে তাকালো। মাত্র 4 দিন হয়েছে কিনেছে, আইফোন 15 প্রো। পুরো স্ক্রিনে কাঁচা হলুদের চাপ। অয়ন চুপচাপ নিচু হলো মোবাইল নিতে। নিধি, আমিও তুলে দিই ভেবে নিচু হলো। ফলাফল ঠাস, 2 কপালের মহা সংঘর্ষ। তার উপর অয়নের ঠোঁট ছুঁই ছুঁই নিধির নাকের ডগাসহ ঠোঁটের কাছাকাছি। অয়ন দ্রুত গতিতে দূরে সরে দাঁতে দাঁত চাপল। গলা খাকারে দিয়ে গম্ভীর গলায় বলল, আপনাকে একবারও বলেছিলাম যে আমার মোবাইল তুলে দিন। নিধি এখনও নিজের কপাল ডলছে। লজ্জা পেল মেয়েটা। কিভাবে যে কি হলো বুঝতেই পারল না। কেন যে এদিকে আসতে হলো। মেয়েটা হলুদের থালা নিয়ে দৌড়ে পালিয়ে গেল। অয়ন ভ্রু কুচকে মনে মনে বলল, কার বান্ধবী দেখতে হবে না? অনেকটা তিতলির মতো স্বভাব। অয়নের বুকে মোচড় দিয়ে উঠল সহসা। সে মোবাইল নিয়ে তৎক্ষণাৎ ত্রস্ত পায়ে সে জায়গা ত্যাগ করলো। ভুলবশত ধাক্কা লেগে হয়ে গেছে, এতে ভাবনার কিছু নাই। ঝিলিকের দিকে কয়েকবার ঘুরে ফিরে তাকিয়েছে তুষার। তাকালে আসলেই বা কী হবে? আগ বাড়িয়ে কোনো কথা বলার মতো মানুষ তুষার না। অয়নের সাথে দাঁড়িয়ে কি নিয়ে যেন কথা বলছে, তার মাঝেই তুষার অয়নকে বলল, তোর ফুফাতো বোন ঝিলিককে আমার জন্য রাখিস, বিয়ে করব। অয়ন ভ্রুকুচকে কৌতুকে বলল, বিয়ে দিলেই তো করবি। ওর বিয়ে দিয়ে দিবে। কিছুদিন পর পর পাত্রপক্ষ দেখতে আসে। কোন দিন বিয়ে হয়ে যাবে তখন শুনে বসে বসে নায়ক বাপ্পারাজের মতো কাঁদবি। তোর ফুপিকে বলিস আমার কথা। বলবি এত পাত্র না দেখিয়ে আমার বন্ধু তুষারের কথাও তো ভাবতে পারেন। তখন সেখানে আলভিও চলে আসে, যার ফলস্বরূপ ওদের কথার সেখানে সমাপ্ত হয়। ঘড়িতে রাত প্রায় 12টা। খানবাড়ির সবাই পরিবেশ উৎসব আয়োজনে মুখরিত। হলুদের সব কার্যক্রমের আয়োজন করা হয়েছে, কিন্তু ফারাজ এসবের ধারে কাছেও নেই। বাবার কথাই সাদা পাঞ্জাবি পাজামা পরে নিচ থেকে কিছুক্ষণ দূরে ঘুরে নিজের রুমে চলে এসেছে। বাড়ির প্রায় সব ছেলে মেয়েরা কনে পক্ষের বাড়ি চলে গেছে। আজকে যেন আগুনের গরম পড়ছে। ফারাজ খান নিজের রুমে এসে পাঞ্জাবিটা খুলে ফেলল। ভেতরে সাদা সাদা স্যান্ডো গেঞ্জিটা, সেটাও ঘরমাক্ত, ওটাও খুলে ফেলল। অতপর এসির পাওয়ার বাড়িয়ে বিছানায় বসে চুলগুলো পেছনে ঠেলে দিয়ে মোবাইলে হাতে নিল। নোটিফিকেশনে অয়নের আইডি থেকে 5 ফটো দেখে হোয়াটসঅ্যাপে ঢুকলো। চোখের সামনে ভেসে উঠল এক চেনা চেনা রমণী। ফারাজ ভ্রু কুচকে খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েলি চেহারাটা দেখল। পরক্ষণেই ভ্রুজোড়া শিথিল হলো যুবকের। একটাতেও চোখ উপরে তোলা নেই, সবগুলো নিচে দিকে তাকানো। উপরে তাকালে কি হতো? ফারাজের রাগ হলো। অনেকক্ষণ সময় নিয়ে পিকগুলো দেখে যুবক বাঁকা হেসে বিড়বিড় করে থামল। তো ফাইনালি ফারাজ খানের স্ত্রী হতে যাচ্ছেন। আফটার অল আপনার এই নিচে দিকে তাকিয়ে থাকার সময়সীমা আর মাত্র 24 ঘন্টা। আইসোয়ার, চোখ তুললে আমাকে দেখতে পাবেন। বিয়ের দিন, সময় দুপুর 3টার।
পাত্র বরপক্ষ হতে প্রায় 3,000 লোক গিয়ে খেয়ে এসেছে এ পর্যন্ত। এখন বরযাত্রী গাড়ি যাওয়ার পালা। ফারাজ খান সাদা রঙা এমব্রয়ডারি কোটি পাঞ্জাবি পরেছে, চুলগুলো ব্রাক বাস করা। যুবকের মুখখানা সে কি গম্ভীর, গালের খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতিতে লম্বাটে চোয়ালখানা কেমন তীক্ষ্ণ হয়েছে ব্লেডের ন্যায়। কোটি পাঞ্জাবিতে সুদর্শন পুরুষটার রূপটা যেন এবারে চোখে 16 আনাই ফুটছে। আলবিসহ আজ নিহাতেও এসেছে ফারাজের রুমে। কালকে হলুদে গিয়ে বউ দেখে এসেছে, যদিও আয়েশার বিয়েতেও দেখেছে। আলবি খোঁচা মেরে বলল, তুই না সাহসী মেয়ে খুঁজছিলি যে তোরে সামলাবে? ভাবিরে দেখে তো মনে হয় না তোকে সামলাতে পারবে। তোর যে মোটকা বডি। ফারাজ নিজের হাতে দামি ব্র্যান্ড ঘড়িটা লাগিয়ে কেমন মনে মনে বলে, আমার বুকে ধাক্কা খেয়েও পড়ে যায়, আবার নাকি আমাকে সামলাবে। মনে মনে বললেও আলবিকে বলে, সেটা তোকে চিন্তা করতে হবে না, তুই বরং তোর বউর কথা চিন্তা কর। আমার বউ আলহামদুলিল্লাহ 4 মাসের প্রেগনেন্ট। কয়দিন পর বাপ হব। ফারাজ ভ্রু কুঁচকে বলল, তো আমি কি করব? পারলে তুই 2 মাসের ভেতরে সুখবর দিস। আলভি তাও থামলো না। মনে হয় মেয়েটাকে জোর করে তোর সাথে বিয়ে দিচ্ছে। আহারে, তোর মতো বুইড়ারে বিয়ে করতেছে, এটাই অনেক। আমি এতদিন ভাবছি তোকে কেউ বিয়ে করবে না। ফারাজ রাগের চোয়াল শক্ত করে নেয়। আলবি ভয় না পেয়ে চিল মুহূর্তে বানিয়ে ফারাজকে সহ নিয়ে গেল স্টেজে। সব কাজের মিলে একসাথে অনেক পিক তুলল। এখানেই রওনা দিবে কনের বাড়ি। ফারাজ মা বাবাকে সালাম করলো। ফারিন বেগম ছেলেকে দোয়া করে দিয়ে বললেন, যা বাবা, আল্লাহর নামে যা, আর আজকে অন্তত মুখটা একটু হাসি খুশি রাখ। বৌমাকে নিয়ে বাড়ি নিয়ে আসা পর্যন্ত আমি দরজায় দাঁড়ায় অপেক্ষা করতেছি। ফারাজ মা বাবা থেকে বিদায় নিয়ে আরও কিছু বরযাত্রী সহ গাড়ি করে রওনা দিল। তিতলি বিছানায় জড়সড় হয়ে বসে আছে। তাকে ঘিরে বসে আছে নিধি, প্রেমা, স্মৃতি, তিতলির ছেলে, কাজিনদের বউরা সহ চাচাতো বোন, ফুপাতো বোনরা। পরনে হোয়াইট মেরুন রঙা বেনারসি লেহেঙ্গা পরার কথা ছিল, কিন্তু তিতলির দাদু বলেছে বিয়ের দিন শাড়ি পরতে হবে। মেয়েদের বিয়ের দিন শাড়িতেই মানায়, তাই লেহেঙ্গা পরা হয়নি। পার্লার থেকে মেয়ে দুটো এসে সাজিয়ে দিয়ে গেছে। ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, চোখে গাঢ় কাজল, স্বর্ণের অলঙ্কারে দেহ ঢেকে আছে যেন নিটোল অপ্সরী নেমে এসেছে মর্তলোকে। তিতলির ভাবিরা খানিক পর ফিসফিস করে লজ্জা দেওয়ার জন্য কত কি যে বলে চলেছে কানের কাছে, কিন্তু তিতলির চুপচাপ বসে আছে। ফরিদা বানু এসে নাতনির পাশে বসলেন। মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে রসিকতা করে বললেন, জামাই কাছে আইতে চাইলে আসতে দিবি, কাপড় খুলতে চাইলে ডয়রাইস না, আবার বাধাও দিস না কইলাম। তিতলি তো নিজের চিন্তায় পাগল প্রায়। সে খুব করে চাইছিল বিয়েটা ভেঙে যাবে। ফারাজ এসে বলবে এই বিয়েটা হবে না, কিন্তু না, কিছুই হলো না। আসলে সে এসব ভাবে কিভাবে? লোকটা নিশ্চয় শুনছে তার বিয়ে আজ। তাদের তো কোনো প্রেমের সম্পর্ক ছিল না, তাহলে আসবেই বা কেন? তার উপর আবার দাদু এখন কী সব আজগুবি কথা বলতেছে। সে কেন কাপড় খুলবে যেখানে বিয়েটাই মানে না? বাসরাত আসুক, সোজা বলে দিবে আমার ডিভোর্স চাই। তিতলির অযাচিত ভাবনার মাঝেই নিধি দ্রুত ফরিদা বানুকে থামানোর চেষ্টা করে বলল, দাদু এসব কি বলেন? তিতলি লজ্জা পাচ্ছে। ফরিদা বানু হো হো করে হেসে উঠলেন। তিতলির গাল টিপে দিয়ে বললেন, এগিন সকল জামাই বউ করে, তাই নাতিন তোরে আগে থেইক্কা কইয়া দিলাম। শোন, বাসর ঘরে বেশি চিল্লাচিল্লি করিস না, মাইনষে শরম দিব, চুপচাপ সহ্য করিস। ফরিদা বানু একটু থেমে আবার বললেন, এইবার ধরতে চাইলে কি করবি? আমাকে ধরতে দিব না, চিল্লাবো, নাক টেনে বলল তিতলি। ফরিদা বানু নাতিনকে আরও বুঝিয়ে বললেন, নাতিন জামাইরে টাইট দিয়ে রাখবি, কোনো মাইয়া মানুষের লগে মিশতে দিস না। তোর দাদারে আই বুইরা হয়ে গেছে, যে টাইট দিয়ে রাখতাম, এর লাইগা আমার কথায় উঠতো বইতো। ফরিদা বানুর কথার মাঝেই বাইরে হইচই শুরু হলো। বরযাত্রী চলে এসেছে, সবাই সেদিকে দৌড়ালো। শুধু তিতলির বান্ধবীরা বসে আছে। নিধি তিতলিরে বলল, বাসর ঘরে কোনো ঝগড়া করিস না, আবার নতুন দুলাভাইকে মানিয়ে নিস বেবি। তিতলি কোনো উত্তর দেয় না। কেমন যেন অস্বস্তি লাগছে সব কিছু। কার সাথে আসলে তার বিয়ে হচ্ছে এটা জানার দরকার ছিল। কোনো বুইড়ার সাথে বিয়ে দিচ্ছে আল্লাহ জানে।
আল্লাহ যেন ভালুকের থেকেও হ্যান্ডসাম হয়। তারপর কলেজ থেকে বরকে নিয়ে ঘুরে আসবে, ফারাজকে দেখাবে। ফারাজকে গেটে আটকালো তিতলির গ্রাম থেকে আসা কাজিন স্কোয়াড। হিমু, নিশা আর প্রীতি, নীতি সবার হাতে মিষ্টির প্লেট। মিষ্টির ভেতরে গুঁড়া মরিচ ঢুকিয়ে নিয়ে এসেছে খাওয়াবে বলে। প্রীতি মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া বউ নিতে আসছেন, আগে মিষ্টি মুখ করেন। ফারাজের সাথে সব কাজিন ও বন্ধুবান্ধব গেইটে দাঁড়িয়ে। ফরিদা বানুর কথায় গ্রামের মতো লাল ফিতা বেঁধেছে, সেটা কেটে বরকে বরণ করা হবে। ফারাজ একবার তাকালো প্লেটের দিকে, কিন্তু মেয়েগুলোর দিকে তাকালো না। আসলে সত্যি সে বিয়ে করতে আসছে। কেমন অদ্ভুত সব অনুভূতি হচ্ছে, যদিও বিয়ে নিয়ে এত সিরিয়াস ছিল না। ফারাজ গম্ভীর সুরে বলল, আমি এসব খাই না। চারজনের মুখ চুপসে গেল। কই ভাবলো না দুলাভাইয়ের সাথে একটু মজা করবে, হলো কই? দুলাভাই তো আস্ত একটা গম্ভীর আন্ত। হারি চাচা, যাই হোক, মিষ্টি না খেলে তারা ছেড়ে দিবে নাকি? তাদের দাদি পাঠাইছে বর থেকে টাকা নিতে। নীতি মুচকি হাসি দিয়ে বলল, মিষ্টি না খেলে তাহলে নগদ 30,000 চাই, না দিলে ভাগেন, বউ পাবেন না। ফারাজ কাদের পাল্লায় পড়ল। এরা তো বেয়াদব মেয়েটার থেকেও দ্বিগুণ বেয়াদব। তার থেকে শুধু বউর দরকার। বিয়ে করতে এসেছে, যত তাড়াতাড়ি বউ নিয়ে যাবে তত ঝামেলা শেষ। তাই পকেট থেকে মোটা অঙ্কের 30,000 টাকা বের করে দিয়ে বলল। এরা খুশি হয়ে ফিতে কেটে দিল। আলবি পকেট থেকে রুমাল বের করে ফারাজকে দেওয়ার ভান করে আস্তে করে বলল, লজ্জা করে না, নে রুমাল দিয়ে মুখটা ঢাক। মানুষে তাকায় না। ফারাজ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকায় আলভির দিকে। তার রূঢ় চোখের দৃষ্টি বলে দিচ্ছে, আলভির ব্যবস্থা সে পরে করবে। আগে তার বেয়াদব বউটাকে কবুল বলে বাড়ি নিয়ে যাক, তারপর দুইটারই দুই রকম ব্যবস্থা করবে। ফিতা কেটে দেওয়ায় ফারাজ দুই বন্ধুবান্ধব কাজিন সহ ভেতরে গেল। ক্যামেরাম্যানরা ভিডিও করতে ব্যস্ত হয়ে গেল। ফারাজ কিছু না বলে চলে গেলেও ফরহাদ আলবিকে ছাড়ল না। ভাইয়ের পক্ষ টেনে ফিসফিস করে আলবিকে বলল, ভাইয়া কি চুরি করতে আসছে নাকি বিয়ে করতে আসছে আবুল? অয়ন ফারাজের যাওয়ার দিকে চেয়ে বলে, ওই সে একই কথা, চুরি করে নিয়ে যেতে পারে নাই, তাই জোর করে বিয়ে করতে আসছে। ফরহাদ আগের কথার জবাব দিয়ে বলল, তো তোর মন চাইলে তুই নাকে রুমাল পেঁচিয়ে হাঁট, মনে হয় বায়ু দূষণ করছিস। ছি, ওদিক থেকে হেঁটে আয়, বাতাসে মিথেন গ্যাস ছাড়িস নাকি? আলভিও কথায় হেরে যাওয়ার পাত্র নয়। ফরহাদ আর আলভি প্রায় একই স্বভাবের, কেউ কাউকে কথাই ছাড়ে না। তবে আলভি সবসময় ফারাজকে খোঁচা দেওয়ার জন্য পণ্ডিত। এই যেমন এখনও দিল, ঘুরে ফিরে ফরহাদের কথায় ফিরিয়ে দিল। তুই বায়ু দূষণ করে পরিবেশ দূষণ করে ফেলেছিস, এখন অন্যের নাম বলছিস, লজ্জা করে না? তোর মুখের সামনে দাঁড়ালে অক্সিজেন লেভেল 0% হয়ে যায়, বলে আলভি ভাব নিয়ে ভেতরে চলে গেল। ফরহাদ কটমট দৃষ্টিতে চেয়ে বিড়বিড় করে বলল, শালা, ভাবিকে বলবো তুই বিয়ে বাড়িতে এসে মেয়েদের পেছনে লাইন লাগিয়েছিস। শুধু একবার দেখি সুমি ভাবিরে, তখন বুঝবি কত ধানে কত চাল। ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়বে না, মিলিয়ে নিস। তিতলি এখনও বিছানায় বসে আছে, শাড়ির ভাঁজে আঙুল পেঁচাচ্ছে। নিধিরা বাইরে গেছে খেতে। মেয়েটার মাথায় সে কি চিন্তা ঘুরপাক খাচ্ছে। এই মুহূর্তে এসে তার দাদুর কথাগুলো তাকে ভীষণ ভাবাচ্ছে। সত্যি যদি ওই লোক তাকে কিছু করে, না সে কোনো কিছু করতে দিবে না, একদম দিবে না, তাহলে কি করবে? ছুরি নিয়ে বসে থাকবো? না, এটাও তো করা যাবে না। তাহলে তিতলির ভাবনার মাঝেই গ্রাম থেকে আসা কাজিনরা টাকা নিয়ে এসে তিতলিকে ঘিরে ধরল। প্রীতি মুচকি হেসে বলল, দুলা ভাইয়ের মনে হয় ডায়াবেটিস আছে রে তিতলি, গুঁড়া মরিচ মিশিয়ে মিষ্টি দিয়ে নিয়ে গেছি খাওয়াবো বলে, কিন্তু কেমন গম্ভীর মুখে বলে দিল, আমি এসব খাই না। নীতি দুষ্টু হেসে বলল, দুলা ভাইয়ের মনে হয় অনেক তাড়া তোরে নিয়ে যাওয়ার লাইগা। মুখে একবার কইছি টাকা না দিলে ভাগেন, বউ পাবেন না, আর অমনি 30,000 টাকা দিয়ে বের করে দিল। কি ভালা দুলা ভাই, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তিতলি সহসা নড়ে চড়ে উঠল, মস্তিষ্কে নিভে যাওয়া আশার আলো জেগে উঠল। নীতির হাত চেপে ধরে আচমকা কেঁদে উঠে বলে, নীতি, একটা কাজ করবি প্লিজ? না করিস না। নীতি আর প্রীতি দুজন চোখাচোখি করলো। ওরা দুজন যমজ বোন, গ্রামের হলেও প্রায় শুদ্ধ কথা বলে। নীতি তিতলির অশ্রুসিক্ত চোখের দিকে চেয়ে সন্ধ্যের গলায় বলে, কি কাজ তাড়াতাড়ি বল। দুলাভাইয়ের জুতা চুরি করার কাজ এখনও রয়ে গেছে। ভয়ে ততস্থ বোকা মানবী নাক মুখ কুচকে ফুপিয়ে উঠল।
নিজের সর্বাত্মক বুদ্ধি দিয়ে ভাবল, শেষ আশাটা এটা। সপ্তদশীর গলা কাঁপতেছে, কথাটা বলার জন্যই বলতেই হবে, না বললে বোধহয় মরেই যাবে। বলেই মরুক। কাঁদতে কাঁদতে বলল, আমার বদলে তুই ঘোমটা দিয়ে এখানে বসে থাক, শুধু কবুলটা বলে দে, আমি খাটের নিচে লুকাবো, সবাই চলে গেলে আমি বের হয়ে যাব। ওই লোককে আমি বিয়ে করতে পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসি। নীতি প্রীতি চোখ দুটো বড় বড় করে বলল, এমন চিন্তা কেউ করে? এই মেয়ে কি পাগল হয়ে গেছে? কী সব বলছে? সবাইকে ডাকবে নাকি? নীতি কিছু বলতে যায়, এর মাঝে ফরিদা বানু ভেতরে ঢুকলেন। নাত জামাইকে দেখে এসেছেন তিনি, ওনার খুব পছন্দ হয়েছে, তাই খুশিতে গট গট কণ্ঠে নাতিনকে বলতে এলেন, তিতলিরে নাত জামাই তো একদম তো দাদার লাহান, মোর খুব ভালো লাগছে, তোর দাদার কথা মনে পড়তেছে। তিতলির আশায় জল ঢালার জন্য তার দাদু এসে পড়েছে। এখন কি করবে সে? নাক টেনে বলল, তো দাদা ভাই বানিয়ে তোমার কাছে রেখে দাও। ফরিদা বানু নাতিনের দিকে ভালা করে খেয়াল করে বললেন, তোর নাকে নথ কইরে? বিয়ার দিন বউরগো নাকে নথ থাইতেল হয়, দেখি আয় নাক পুরি দিই। তিতলি নিজের নাকে হাত দিয়ে ভয় পেয়ে বলল, না না, আমি নাক পুরাবো না। নাক না পুরালে স্বামীর অমঙ্গল হয়, আমি কারোর জন্য নিজেকে ব্যথা দিতে পারবো না। বেশি কথা কোষ, যখন জামাই ব্যথা দিতে চাইবো তখন কি করবি? আয় নাক পুরি দি, তেমন ব্যথা লাগবো না, পিঁপড়ার কামড়ের মতো লাগে। তিতলি নাক ফুরাবে না, সে অনেক ভয় পায়। মনে মনে বলে, স্বামীর অমঙ্গল হলে হোক, ওই লোকের মঙ্গল চাওয়ার দায়িত্বে আমি নেই। বিয়েটা মানে না। তার দাদু আগের যুগের গ্রামের হওয়ায় কত কিছু খুঁজে বেড়ায়, আর একটু আগেও কি কতগুলো কথা বলেছে। ফরিদা বানুর কাছে নাতিনের হাবভাব ভালো লাগে না। কানে কানে এসে আস্তে করে বললেন, হাঁচা কইরা ক তো, তোর কোনো পোলার লগে পিরের নাই তো? নইলে অন বিয়ার দিনে মনমরা ওই বই রইছস কেন? তিতলি নাক ফুলিয়ে অভিমানী গলায় বলল, না। ফরিদা বানু খুশি হয়ে বললেন, থাক কান্দা বন্ধ কর, আমার বিয়ার সময় অনেক কাঁদছিলাম, বাসর রাইতে তোর দাদা অনেক আদর সোহাগ করছে, হের পরে আর কাঁদি নাই। বলে ফরিদা বানু চলে গেলেন। নিধিরাও তখন আসলো। বরযাত্রীদের খাওয়া দাওয়ার পাট শেষ হয়েছে সবে। তৌসিফ শেখ কোনো কমতি রাখেননি বরযাত্রীদের খাবারের পরিবেশনের প্রতি। একমাত্র মেয়ের বিয়েতে কেউ যেন একটা খোঁচা মেরে কথা বলতে না পারে, সেজন্য সব কিছু প্রয়োজনের তুলনায় বেশি বেশি করে দিয়েছেন। ফারাজ খান স্টেজে বসে আছে, কপাল কুঁচকে রেখেছে বিরক্তিতে, হাতের ঘড়ির দিকে তাকাচ্ছে কিছুক্ষণ পর পর। কাজীকে এখন কি বলতে ইচ্ছে করে? বিয়ে পড়াতে কি এতক্ষণ লাগে? এত মানুষের মাঝে যেন সে কোনো মহামূল্যবান পুরুষ। মেয়ে মানুষ উকি ঝুঁকি দিয়ে দেখে যাচ্ছে, পিক তোলার ট্রাই করছে। কেউ ফিসফিস করে বলতেছে, তিতলির ভাগ্য আছে, সুন্দর বড়লোক জামাই পাইছে। এসব শুনে ফারাজের ঠোঁটের কোনো আড়ালে আবডালে বাঘ পড়েছে। সে প্রায় সময় নিজের অজান্তে ভেবে বসত, বেয়াদব মেয়েটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করার জন্য হলেও এমন অকল্পনীয় সিদ্ধান্ত নেবে। নিজের কন্ট্রোলে এনে তাকে জ্বালানোর শোধ তুলবে তিলে তিলে। তার মন কি চায় তা ভালো করে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিবে, বুঝাবে তাকে ইগনোর করার ফল। তার মা বাবা মির্জাফরের বংশধর, তার আগেই তাকে কিনা সেই মেয়ের সাথে বিয়ে করাতে নিয়ে এসেছে, ভাবা যায়? ব্যাপারটা কিন্তু মন্দ না। তার মা বাবা আসলে তার চেয়েও জেন্টলম্যান, তার কাজ আরও সহজ করে দিয়েছে। দুইটা ধন্যবাদ দেওয়ার প্রয়োজন আছে। খাওয়া দাওয়া শেষে কাজী সাহেব তাড়া করলেন বিয়ে পড়ানোর জন্য। তৌসিফ শেখ ও আফজাল শেখ দু বেয়ায় কথা বলেছেন। তখন কাজী সাহেব তাড়া দিয়ে বললেন, এবার তাহলে বিয়ে পড়ানোর কাজ শুরু করতে হবে, সময় চলে যাইতেছে। তৌসিফ শেখ ও আফজাল খান দু বেয়ায় সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ, শুরু করা যাক। কাজী সাহেব কাগজপত্র নিয়ে বসতে বসতে বললেন, মেয়ে কই, মেয়েকে নিয়ে আসেন। তৌসিফ শেখ বললেন, মেয়েকে ঘরে কবুল বলে সাইন করা হবে, আসুন আমার সাথে। কথাটা শ্রবণেন্দ্রিয় পৌঁছাতেই ফারাজের মস্তিষ্ক জ্বলে উঠল। এতক্ষণ ধরে বেয়াদব বউর মুখে নিজের নামে কবুল শোনার জন্য অপেক্ষা প্রহর গুনছে, আর এখন এসব শুনলে কি মাথা ঠিক থাকে? যুবক চোয়াল শক্ত করে বাবার দিকে তাকালো। আফজাল খান ছেলের দিকে একবার তাকিয়ে কাজী সাহেব ও তৌসিফ শেখকে কানে কানে কি যেন বললেন। তৌসিফ শেখ তুষারকে ডেকে বললেন। তুষার তিতলিকে নিয়ে আসাতে বলল। তুষার বাবার কথা মতো ভেতরে গেল।
ড্রয়িং রুমে আত্মীয় স্বজনরা সহ বড়রা সবাই বসে আছেন, বাকিরা বাইরে কেউ জামাই দেখে। তুষার ড্রয়িং রুমে গিয়ে আলিয়া শেখকে বললেন, আম্মু তিতলিকে নিয়ে আসতে বলো। কাজী সাহেব তাড়া করছেন। আলিয়া শেখকে সকাল থেকে কেমন নরম দেখাচ্ছেন। মেয়ের কথা ভেবে অজান্তে চোখ ভিজে উঠছে বারবার। ছেলের কথা শুনে ভাঙা গলায় বললেন, নিয়ে আসবে এখন? তুই গিয়ে একবার দেখে আয় তো। তুষার মায়ের কথায় উপরে গেল। করিডোরে যেতেই ঝিলিক ও রূপসার সাথে দেখা হলো। তুষার আর চোখে ঝিলিকের পানে চাইল। মেয়েটা শাড়ি পরে এসেছে। চোখাচোখি হতে তুষার চোখ ফিরিয়ে সামনে হাঁটতে থাকে। রূপসা পরপরই সন্দেহের গলায় বলে, তুষার ভাইয়া মনে হয় তোকে পছন্দ করে। ঝিলিক ভ্রু কুঁচকে বলল, আজব, উনি আমাকে কেন পছন্দ করবে? কথাটা একটু জোরে বলল। তুষারের চলন্ত পা জোড়া 1 সেকেন্ডের জন্য থেমে গেল, আবার চলে গেল। রূপসা আবারও বলল, আমি খেয়াল করছি, হলুদের রাতেও দেখছি তোর দিকে তাকিয়ে আছে। তো এখনও দেখলি না? তাও তোর এমন কিছু মনে হচ্ছে না? রূপসা আগের মতো করেই কিছু একটা মনে করে বলল, আমি তিতলি থেকে শুনেছি তুষার ভাই নাকি প্রেম করেন। তাহলে আমাকে কোন দুঃখে পছন্দ করবে? আরে গাধি, মনে কর প্রেমিকাটা তুই। ঝিলিক রূপসাকে ধমক দিয়ে বলল, দূর, তুই বেশি বেশি ভাবছিস। এমন কিছু না। ঝিলিকের কথার ভেতরেই গম্ভীর সুর ভেসে এলো। কার কথা বলা হচ্ছে এখানে? ঝিলিক চমকালো, থমকালো। কিছু বলতে গিয়েই সামনের মানুষটাকে দেখে আবার থেমে যায়, চোখ নামিয়েই নেয় লজ্জায়। রূপসা বলে, কারো কথা না বলা হচ্ছে না ভাইয়া। তুষারের চোখ ভুলভূষিত হঠাৎ করেই ঝিলিকের কাঁধে পড়ল। দ্রুত চোখ ফিরিয়ে নিল মানব। ঢোক গিলল অজানা কারণে। মুহূর্তে সেখান থেকে প্রস্থান করলো। তুষার চলে যেতে ঝিলিক রূপসাকে বলল, তোকে পছন্দ করে আমাকে না বুঝলি? আমি দেখছি তোর দিকে তাকিয়েছে। রূপসা ঝিলিকের দিকে তাকিয়ে চোখ কপালে তুলে বলল, আল্লাহ, তুই আসলেই গাধি রে। কাঁধের ব্লাউজ সরে গিয়ে কালো ফিতা দেখা যাচ্ছে। ছি। বলেই নিজে হাত বাড়িয়ে ঝিলিকের কাঁধের ব্লাউজ ঠিক করে দিল। ঝিলিক লজ্জায় মরে যায় অবস্থা। ছি, সে এভাবে ছিল। তুষার ভাই কি তাহলে তাকে এভাবে দেখে ফেলেছে? এই মুখ সে আর তুষার ভাইয়ের সামনে দেখাতে পারবে না। বিষয়টি খুবই লজ্জাজনক। রূপসা ঝিলিককে বলল, মনে হয় তুষার ভাইয়া দেখে গেছে, তাই কিছু না বলে চলে গেছে। ঝিলিক লজ্জায় কিছু বলার ভাষা খুঁজে পেল না। তিতলিকে নামানো হলো পরপরই। মাথায় লম্বা দুপাট্টা দেওয়া, শরীর দুর্বল, নিয়ে হাঁটার মতো শক্তি পাচ্ছে না মেয়েটা। দিন দুনিয়ার কোনো খবর নেই, শুধু ঘোমটার নিচে চোখের পানি ফেলে বন্যা বানিয়ে ফেলছে। নিধি প্রেমা দুজন দুপাশ থেকে ধরে বাইরে নিয়ে এলো। ঝিলিক রূপসা সহ ড্রয়িং রুম থেকে বড়রা সবাই পিছু পিছু চলে এলেন বাইরে। বউকে আনতে দেখে ফারাজ খান বসা থেকে হুট করে উঠে দাঁড়ালো। শীতল নয়নে কতক্ষণ যে তাকিয়ে থাকলো কে জানে। যদিও লম্বা দুপাট্টা দিয়ে রমণীর পুরো মুখ ঢাকা। ফারাজ উপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখলো। পিচ্ছে লাগছে না একদম। একদম বউ বউ লাগছে। আশেপাশে কিছুই না নজরে নেয়। পাশ থেকে আলভি ফিসফিস করে বলে ওঠে, হয়েছে আর তাকাইস না, তোর চোখের দৃষ্টি ভালো না। যেভাবে কুদৃষ্টিতে তাকিয়ে আছিস, মেয়েটা তোর সামনে হাওয়া হয়ে যাবে। তখন বাসর ঘরে যাওয়ার আগেই বিয়ে করার শখ মিটে যাবে। তৎক্ষণাৎ কাজী সাহেব কাগজপত্র নিয়ে এসে হাজির হয়ে ফারাজের সামনে বসলেন। তিতলিকে ফারাজের পাশাপাশি ঝাড়বাতির মতো দেখতে ফুলের পর্দার আড়ালে বসানো হয়েছে। বিয়ে বাড়ির সকল মেহমান ও বরযাত্রীরা গোল হয়ে ওখানে একত্র হয়েছে। কাজী সাহেব সর্বপ্রথম নিখা খুতবা পাঠ করলেন। নিখা খুতবা শেষে কাজী আর দেরি না করে বিয়ে পড়ানোর কাজ শুরু করলেন। তৌসিফ শেখের একমাত্র কন্যা তিতলি তেহরিন শেখকে 1,01,00,000 দেনমোহর ধার্য করে বিবাহ করতে রাজি। আপনি রাজি আছেন? রাজি থাকলে বলো বাবা, আলহামদুলিল্লাহ কবুল। ফারাজ একটুও সময় নিল না, কাজী বলার সঙ্গে সঙ্গে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। পাত্রের 3বার সম্মতি নেওয়ার পর কাজী সাহেব একটা কাগজ এগিয়ে দিয়ে বললেন, এইবার কাবিননামায় সাইন করুন। ফারাজ তা হাতে নিয়ে ভালো করে পড়ল, তারপর দ্রুত সাইন করে দিল। তার এখন 1 মিনিট দেরি করার সময়ও নেই। পাত্রের থেকে সাইন নিয়ে কাজী সাহেব সহ সকলে তিতলির সামনে এসে বসল। মেয়েটা আদৌ এখানকার কিছু শুনছে কি না আল্লাহ ভালো জানেন। হাতের ভাঁজে হাত গুজে পাথরের মতো বসে আছে। কাজী সাহেব একইভাবে নিজের মতো শুরু করলেন, আফজাল খানের বড় পুত্র ফারাজ খানের সঙ্গে বিবাহ করতে আপনি রাজি?
রাজি থাকলে বলো মা, আলহামদুলিল্লাহ কবুল। 4 মিনিট পেরিয়ে গেল, তাও কোনো শব্দ আসলো না। ফরিদা বানু সেখানে উপস্থিত। তিনি নাতনিনের কাছে গিয়ে হেসে বললেন, যা কইতে কইছে তাই কও দাদু। নাতিন মনে হয় লজ্জা। তিতলি এবার নড়ে চড়ে উঠল। এতক্ষণ যেন কোনো জনমানব কোনো মরুভূমিতে চলে গেছিল সে। আশেপাশের সব পরিস্থিতিতে বুঝতে ফুপিয়ে কেঁদে উঠল ঘোমটার আড়ালে। কাজী তাড়া দিচ্ছেন। তৌসিফ শেখ এবার এগিয়ে গেলেন। মেয়ের মাথায় পরম স্নেহে হাত রেখে কোমল স্বরে বললেন, বলো আম্মু, মন থেকে বলো আলহামদুলিল্লাহ কবুল। বাবার স্পর্শে ফুপিয়ে উঠল তিতলি। সহসা কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, আমি বলবো না। সম্পূর্ণ শব্দ উচ্চারণ করতে পারল না, কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে। মেয়ের কান্না দেখে তৌসিফ শেখ ভীষণ আশ্বাস দিয়ে ফের বললেন, কবুল বলো আম্মু। তিতলির কান্নার শব্দ বাড়ল না, ধীরে ধীরে তা কমে গিয়ে গলার সাথে চেপে গেল। যাকে চেয়েছিল খুব করে তাকে তো পায়নি, এখন কাকে জীবনের সাথে জড়াচ্ছে। কত করে চাইলো বিয়েটা ভেঙে যাক, না, আল্লাহ তার কথা শুনল না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় মেয়েটা। কান্না থামলেও কান্না আসছে না। ভীষণ নত করে রাখা মুখটা আরও বেশি নত হলো। কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, কবুল। 3 শব্দের বাক্যটা উচ্চারণ করতে গিয়ে টকটকে লাল লিপস্টিক দেওয়া অর্ধযুগল থির থির হয়ে কেঁপে উঠল রমণীর। ফারাজ কখন থেকে অধীর আগ্রহে বসে আছে। বেয়াদব মেয়েটা তাকে তত অধৈর্য করে তুলছে। কবুল বলতে কেন দেরি করলো? আজ সুদে আসলে উসুল করবে। এরই মাঝে কাজী সাহেব আবার বললেন, 3বার বলতে হয় মা, আরও 2বার বলো। তিতলি এবার দেরি করলো না, সঙ্গে সঙ্গে বসে আসা কণ্ঠনালী ভেঙে বেরিয়ে আসলো, কবুল কবুল। চারদিকে আলহামদুলিল্লাহ শব্দে মুখরিত হয়। কাবিননামায় সাইন করতে দেওয়া হয় তিতলিকে। ঘোলাটে চোখে ঠিক পাত্রের নামটা অস্পষ্টভাবে দেখল। কি না কে জানে, কাপা হাতে অনেক কষ্টে নিজের নামটা লিখল। সর্বশেষে কাজী নিজের দাড়িতে হাত বুলিয়ে দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, বিবাহ সম্পূর্ণ হলো। ইসলামিক শরীয়ত মতে আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। স্বামীকে সবসময় সম্মান করবে, কখনো স্বামীর কথার অবাধ্য হবে না। আরও কিছু বলে নবদম্পতির সুখ শান্তি কামনা করে এক দোয়া পাঠ করলেন কাজী সাহেব সহ উপস্থিত সকলে। দোয়া শেষে কাজী উঠে দাঁড়ালেন। ফারাজের অদ্ভুত সব অনুভূতি হচ্ছে। বিয়ে নিয়ে অতটা সিরিয়াসভাবে কখনো দেখা হয়নি, কিন্তু অবশেষে সত্যি তার বিয়ে হয়ে গেছে। আজ থেকে আরও একজনের দায়িত্ব তার কাঁধে। এবার এই পিচ্চি বেয়াদব বউটাকে কাঁধে তুলে মানুষ করতে হবে তার। ভাবা যায়, ফরিদা বানু ঘর থেকে মিষ্টি এনে সবাইকে মিষ্টিমুখ করালেন। তারা যেন খুশিতে তর সইছে না। নাতজামাইকে এসে বললেন, বউটার মুখটা একটু চাইয়া লও নাতজামাই, দেহ কেমন লাগতাছে। তুমি জিতা গেছো, আমার নাতিন কিন্তু লাখে একটা। ফারাজ ভাবে কথার জন্য পুরো রাত পরে আসে। এতগুলো মানুষের সামনে দেখাদেখি করা তার ডিকশনারিতে নেই। কেমন যেন দেখায়। তার পার্সোনাল জিনিস সে পার্সোনালভাবে দেখবে। 6টা বেজে গেছে। এবার বরযাত্রীদের বিদায়ের সময় ঘনিয়ে এলো। তিতলি এখন তার আর কাঁদছে না। অভিমান করেছে সবার সাথে। কবুল বলার পর থেকে মেয়েটার হুঁশ নেই। তৌসিফ শেখ আর আলিয়া শেখ এসে মেয়ের হাত শক্ত করে ফারাজের হাতের মুঠোয় আমানত হিসেবে তুলে দিলেন। মা বাবা ভাই তুষার সহ সবার চোখের পানি। তৌসিফ শেখ ফারাজকে ভাঙা গলায় বললেন, আমার মেয়েটারে কখনো কষ্ট দিও না বাবা, অনেক আদরে বড় করেছি। আজ নিজ হাতে তুলে দিলাম তোমার কাছে। যদি কোনোদিন কোনো ভুল করে সোজা আমার কাছে এসে বলবে, তাও কোনো কষ্ট দিও না। তৌসিফ শেখের কথাগুলো উপস্থিত সবার চোখে পানি জমল। এমনকি ফারাজের মতো কঠিন হৃদয়ের মানবটারও বুকের ভেতরে কেঁপে উঠল। বাবারা সত্যি এমনই হয় বুঝি? সন্তানদের জন্য কঠিন হৃদয় ভেঙে চোখে পানি নিয়ে আসেন। আলিয়া শেখ কান্নার জন্য কথাও বলতে পারছেন না। তুষার এগিয়ে এসে বোনের মাথায় হাত বুলিয়ে দিল। বড্ড আদরের বোন, অনেক ভালোবাসে। আজকে থেকে বোনকে চোখের সামনে দেখবে না, প্রতিদিনের মতো ভাইয়া ভাইয়া বলে ডাক দিবে না, আগের মতো এটা সেটা আবদার করবে না। ভাবলেই তুষারের বুকটা কেঁপে ওঠে। কিন্তু এত কিছুর মাঝেও তিতলির কোনো হুঁশ নেই। তবে অর্ধজ্ঞানে যেন ভাইয়ের স্পর্শ অনুভব করলো। মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠল। বাবা মা সবার উপর অভিমান করেছে, কারো কাঁধ ভর দিয়ে আছে, শুধু এটুকুই বুঝতে পারছে, তার ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানুষটা তার খুব চেনা কেউ মনে হচ্ছে। ঘোমটা তুলে খুব দেখার ইচ্ছে হলো, কিন্তু পারল না।
নিধি, প্রেমা, স্মৃতি, সিয়াম, তিতলির বন্ধুবান্ধবের চোখেও পানি। তিতলিকে ওরা বেস্ট ফ্রেন্ড কম, বোন জানে বেশি। কলিজার বেস্টুর বিয়ে হয়ে গেছে, আগের মতো কি আড্ডা দিতে পারবে? যদিও কলেজে একসাথে পড়ে, কিন্তু বিয়ে হয়ে গেলে মেয়েদের অনেক নিয়ম বের হয়। স্বামী যা বলে তাই করতে হয়। ফরিদা বানু নাতিনকে অনেক ভালোবাসেন। নাতিনের জন্য তিনিও অনেক কাঁদলেন। ফারাজকে উপদেশ দিলেন, আমার নাতিনটারে দেইখা রাইখো না জামাই, কোনো ভুল করলে মারধর কইরো না। নাতিন আমার খুব আদরের। ফারাজ আসার পর থেকে বৃদ্ধ মহিলাটাকে দেখছে। মহিলাটা কিন্তু তার দাদি শাশুড়ি। বাহ, একদম দ্বিতীয় তিতলি। চেহারাতেও মিল আছে। একদম। মনে মনে আওড়ালো, আপনার বেয়াদব নাতিনকে ভালো বানাতে নিয়ে যাচ্ছি। আফজাল খান তৌসিফ শেখকে আশ্বাস দিয়ে বললেন, আপনার মেয়ে আজ থেকে আমারও মেয়ে, বেয়াই। কোনো চিন্তা করবেন না, আমার মেয়েকে আমি আপনার মতোই আদরে রাখবো বেহাই সাহেব। তারপর সবার থেকে বিদায় নিয়ে বরযাত্রী সহ সবাই গাড়ির দিকে রওনা হলো। নিয়ম অনুযায়ী তিতলির সাথে যাবে তুষার, সিয়াম, নিধি সহ তিতলির কাজিন হিমু। সবাই এক এক করে গাড়িতে উঠে গেল। ফারাজ ধীরে ধীরে হেঁটে আসছে, তাও বউকে কোলে নিচ্ছে না। তা দেখে আলভি পাশ থেকে আফসোস করে বলল, তোর বউ অজ্ঞান হয়ে গেছে, দে আমি কোলে নিই। ফারাজ খান আকাশসম রাগ নিয়ে তাকায় আলভির দিকে। আলভির উপর রাগে আগে থেকেই। যুবক প্রচণ্ড রাগ নিয়ে হেসিয়ে বলল, আমার বউ কোলে নেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। তোরে যেন আমার বউর আশেপাশে কখনো না দেখি। বলে ফারাজ এক মুহূর্ত দেরি না করে অর্ধজ্ঞানে থাকা স্ত্রীকে কোলে তুলে নিল। জ্ঞান না থাকায় এখন তার জন্য ভালোই হয়েছে।